দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন, মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে, দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরব। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশে কবি কি ব্যক্ত করেছেন? উত্তর: আলোচ্য অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি বাংলার দুই সম্প্রদায়ের একাত্মতার কথা ব্যক্ত করেছেন। কারা জগৎজোড়া সুখ শান্তির জন্য কি করে থাকেন? উত্তর: মায়েরা চিরকালই সন্তানদের জন্য সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি চেয়ে থাকেন। এই সুখ শান্তি চাওয়ার ব্যাপারে কোনো হেরফের নেই। হিন্দুর মায়েরা যেমন তাদের সন্তানদের সুখ শান্তি চায়, মুসলিম আম্মারাও তেমনি চায়। সেই চাওয়ার মধ্যে সাম্প্রদায়িক কোনো পার্থক্য নেই, নেই কোনো বিভেদ। তাই হিন্দুর মা আর মুসলমানের আম্মার অন্তরের কথা হলো সুখে থাক, শান্তিতে থাক তাদের সন্তান। আমার বুকের ভেতরেই যেসব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। কার লেখা, কোন রচনার অন্তর্গত? কোন প্রসঙ্গে এই উক্তি? আলোচ্য অংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের অন্তর্গত। বিরাগী মানে হরিদা জগদীশবাবুকে বলতে চেয়েছেন যে মানুষের মনের মধ্যেই সব তীর্থ, কর্মচক্ষুর বদলে মর্মচক্ষুর উন্মিলন হয়ে এই সহজ সত্যটা ধরা পড়ে। এই প্রসঙ্গেই এই উক্তি। প্রসঙ্গ উল্লেখ করে অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো। জগদীশবাবু বিরাগীকে 101 টাকা তীর্থ ভ্রমণের জন্য দিতে চান, কিন্তু বিরাগী তা নিয়ে সন্ন্যাসীর ইমেজ মানে সন্ন্যাসীর যে একটা দৃষ্টিভঙ্গি থাকে সেটি নষ্ট করতে নারাজ। মানুষের মনই সব তীর্থের সার। মনের প্রসারতা থাকলে আপন অন্তরেই তীর্থের অবস্থান অনুভব করা যায়। তার জন্য তীর্থে তীর্থে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিরূপ? আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'তিন পাহাড়ের কোলে' কবিতার অন্তর্গত। 'তিন পাহাড়ের কোলে' স্থানটি জনমানবহীন, চারিদিক নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই। মাথার ওপর আকাশ তারায় তারায় ভরা। তাই এরকম দেশে এলে পথ হারাবার সম্ভাবনা থেকেই যায়। সেখানে সকলের পথ হারাবার সম্ভাবনা আছে কেন? পথ হারাবার সম্ভাবনা থেকে যায় কারণ সেখানে কোনো পথ নেই। চলতে গিয়ে নিজেদেরই চলার পথ করে নিতে হয়। তাই হারানো পথের শেষেই আবার নতুন পথের সন্ধান মেলে। এরূপ অজানা অচেনা দেশে, অরণ্যের মাঝে পথ হারাবার সম্ভাবনা তো সমধিক মানে অতি বেশি। সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলে গিয়েছে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? সকালের প্রভাত ফেরি বলতে কি বোঝো? উত্তর: আলোচ্য অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অন্তর্গত।
সকালের প্রভাত ফেরি বলতে বস্তুত প্রাতঃকালীন ফেরি। সমবেত কণ্ঠে গীত প্রভাত ফেরির উদাত্ত কণ্ঠের সঙ্গীত, যা মানুষকে জাগিয়ে তোলে, উদ্দীপ্ত করে। দেশ প্রেমমূলক গান বা ধর্মীয় সঙ্গীত এই প্রভাত ফেরিতে গাওয়া হয়। প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। প্রভাতের সূর্য ওঠার আগে মানুষের মনে দেশাত্মবোধ বা ধর্মীয় ভাব জাগানোর জন্য প্রভাত ফেরি করা হয়। সেই সময় ভোরের আজানও ধ্বনিত হয়, তা প্রভাত ফেরির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। বড় গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিন্তু অসহ্য বোধ হইত। কার লেখা, কোন গল্পের অন্তর্গত? ব্রজসুন্দরী কে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্পের অন্তর্গত। ব্রজসুন্দরী এনাথশাহী জমিদার শশীভূষণের স্ত্রী, বাড়ির বড় গিন্নি। কোন ব্যাপারটা ব্রজসুন্দরীর অসহ্য বোধ হতো? রাধা মুকুন্দ শশীভূষণের নিজের ভাই নয়, নিকট আত্মীয়ও নয়, গ্রাম সম্পর্কের ভাই, কিন্তু তাদের মধ্যে প্রীতির বন্ধন সহোদর ভাইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। এটাই ব্রজসুন্দরীর অসহ্যের কারণ। কেন অসহ্য বোধ হতো? রাধা মুকুন্দ শশীভূষণের আপন সহোদর নয়, সম্পর্কে নিকট আত্মীয়ও নয়, তাই প্রতিটি ব্যাপারে রাধা মুকুন্দের ওপর শশীভূষণের নির্ভর করা, তাকে বিশ্বাস করা ব্রজসুন্দরী সহ্য করতে পারত না। প্রতি মুহূর্তেই তার মনে হতো রাধা মুকুন্দ ভিতরে ভিতরে শশীভূষণের সর্বস্ব অপহরণের চেষ্টা করছে। এর যতই প্রমাণ না পাওয়া যেত, ব্রজসুন্দরীর ততই অসহ্য বোধ হতো। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ের কথা বলা হয়েছে? নতুন লেখককে তপন সামনাসামনি দেখেনি। তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো সাংসারিক মানুষ হবে, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল? তার প্রফেসর ছোট মেসো, কারণ তার লেখা অনেক বই প্রকাশিত হয়েছিল, তাই তপন মনে করেছিল লেখার প্রকৃত মূল্য তার ছোট মেসো বুঝবে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কার মেসোর কোন কাজটা উপযুক্ত হবে? তপনের ছোট মেসোর সেই কাজটা উপযুক্ত হবে। ছোট মেসো যদি তপনের গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবার ব্যবস্থা করেন, তবে সেটা তার উপযুক্ত কাজ হবে। কেউ চিনতে না পারে, কাকে কেন চিনতে পারে না? ছদ্মবেশী মানে বহুরূপ বেশী হরিদাকে কেউ চিনতে পারে না, কারণ তার বেশভূষা এমন হয় যে বহুরূপীর আড়ালে সত্যিকারের মানুষটি কে তা কেউ চিনতে পারে না। আমাদের চায়ের জন্য হরিদা এক হাঁড়ি জল ফুটিয়ে দেয়। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের বলতে লেখক মানে কথক, অনাদি, ভবতোষ ও হরিদাকে বোঝানো হয়েছে। এখানে 3টি প্রশ্ন আছে। জমিদারি নিলামের পর ব্রজসুন্দরী কার প্রতি কোনরূপ বিদ্বেষভাব প্রকাশ করেননি? শশীভূষণ ও রাধা মুকুন্দের সম্পর্ক কি ছিল? তোমাকে মাপ করিয়াছি, কে কাকে মাপ করেছে? উত্তর দেখো। জমিদারি নিলামের পর ব্রজসুন্দরী রাধা মুকুন্দের প্রতি কোনরূপ বিদ্বেষভাব প্রকাশ করেনি। রাধা মুকুন্দ শশীভূষণের গ্রামতুতো ভাই ছিল। শশীভূষণ রাধা মুকুন্দকে মাপ করেছিলেন। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এখানে প্রশ্নগুলো দেখো। মাতা পিতা, মানপত্র, হাভাত, মনোমাঝি,
মা ঠাকুরন। প্রথমটা মাতা পিতা। মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস। হাভাত ভাতের অভাব অব্যয়ীভাব সমাস। মানপত্র মান নির্দেশক পত্র মধ্যপদলোপী কর্মধারায়। মনোমাঝি মনোরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস। মা ঠাকুরন যিনি মা তিনি ঠাকুরন কর্মধারায় সমাস। ব্যাস বাক্যসহ সমাসের নাম করো। আদ্যান্ত চরণপদ্ম মায়াকান্না হিতাহিত। প্রথমে আদ্যান্ত আদি হইতে অন্ত পর্যন্ত অব্যয়ীভাব সমাস। চরণপদ্ম চরণ পদ্মের ন্যায় উপমিত কর্মধারায়। মায়াকান্না মায়া প্রকাশক কান্না মধ্যপদলোপী কর্মধারায়। হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমাস। সাধু ভাষায় রূপান্তরিত করো। এইটা সাধু ভাষায়, উত্তরটি হবে চলিত ভাষায়। দেখো প্রশ্ন, আমাদের এক চাকর ছিল, তার নাম শ্যাম। শ্যামবর্ণ চেহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তার বাড়ি। সে আমাকে ঘরের একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আমার চারিদিকে খড়ি দিয়ে গণ্ডি কেটে দিত। গম্ভীর মুখ করে তর্জনী তুলে বলতো, গণ্ডির বাইরে গেলেই বিষম বিপদ। এবার উত্তর দেখো, আমাদের একটি চাকর ছিল, তার নাম শ্যাম। শ্যামবর্ণ চেহারার বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। সে আমাকে ঘরের মধ্যে নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখ করিয়া বলিয়া দিত, গণ্ডির বাইরে যাইলেই বিষম বিপদ। সাধু ভাষায় রূপান্তরিত করো। উপরে প্রশ্ন, নিচে উত্তর। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে পথ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই নে। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের ঠিক শখ করবার সময় নয়। উত্তর দেখো, পুস্তক পাঠের শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হইলেও আমি কাহাকেও শখ হিসাবে পুস্তক পাঠ করিতে পরামর্শ দিতে চাহি না। প্রথমত, সেই পরামর্শ কেহ গ্রাহ্য করিবে না, কারণ আমরা জাত হিসাবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তাহা কুপরামর্শ মনে করিবেন, কারণ আমাদের ঠিক শখ করিবার সময় নহে।